সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানেই আছো সুস্থ এবং সুরক্ষিত আছো। আমি তোমাদের সাধারণ বিজ্ঞান শিক্ষক প্রণব কুমার বাউস, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম ও শুভেচ্ছা। তোমরা সবাই জানো, অনেক দিন হতেই আমাদের স্কুল থেকে অনলাইন ভিত্তিক ক্লাস চালু হয়েছে, আর এরই ধারাবাহিকতায় আজ আমি হাজির হয়েছি দশম শ্রেণীর একটি বিজ্ঞান ক্লাস নিয়ে। তোমরা যে যেখানে আছো আশা করি আমার এই ক্লাসটি দেখবে এবং উপকৃত হবে, এবং সাথে সাথে তোমার বন্ধুদেরকেও দেখার জন্য অনুরোধ করবে। তাহলে শুরু করা যাক। আজকের অধ্যায় দশম অধ্যায়, সাধারণ বিজ্ঞানের দশম অধ্যায়, এসো বলকে জানি। অধ্যায়ের নাম হলো এসো বলকে জানি। তাহলে শুরু করা যাক। এই অধ্যায়ে আমাদের অনেক বিষয় জানার আছে বা বোঝার আছে, তা আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরব। যেমন নিউটনের প্রথমে বল কি এটা জানাবো। 2 নম্বরে নিউটনের বল বিষয়ক সূত্রগুলো, বল বিষয়ক সূত্রসমূহ, সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তারপর বলের প্রকারভেদ, মূলত আমরা এই 3টি বিষয়ে নিয়ে আমাদের আজকের এই আলোচনা। বল কি, নিউটনের বলের বিষয়ক সূত্রসমূহ, এগুলোর ব্যাখ্যা এবং বল কিভাবে আমরা পরিমাপ করব, দৈনন্দিন জীবনে বলের ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আছে বলের প্রকারভেদ, অর্থাৎ আমরা যত প্রকার বল জানি সেগুলোকে নিয়ে আমাদের আলোচনা। তাহলে শুরু করা যাক। বল কি? আমরা দৈনন্দিন জীবনে যে বিষয়টাকে শক্তি বলে জানি, অর্থাৎ কোনো কাজ করতে গেলে বলি যে তোমার বেশি শক্তি প্রয়োজন হচ্ছে, তোমার কম শক্তি প্রয়োজন হচ্ছে, এটা করতে হলে তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে। আসলে দৈনন্দিন জীবনে আমরা যেটাকে শক্তি বলি সেটাই আসলে বল, অর্থাৎ কোনো কিছুকে টানতে বা ঠেলতে যেটা প্রয়োগ করি সেটাই হলো বল। কিন্তু বিজ্ঞানের ভাষায় বল এবং শক্তি সম্পূর্ণ ভিন্ন রাশি। এই জন্য শক্তি দিয়ে বলকে ব্যাখ্যা বা সংজ্ঞায়িত করা যাবে না। বলের জন্য আমাদের আলাদা সংজ্ঞা নির্ধারণ করা আছে, আমাদের সেটাই ব্যবহার করতে হবে। তাহলে বল কি? বল হলো যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়। আমি একটু লিখি, যা কোনো বা যা প্রয়োগে, তাও বলতে পারো, কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, পরিবর্তন ঘটায়। অর্থাৎ কিভাবে পরিবর্তনটা ঘটায়? অর্থাৎ স্থির বস্তুকে বা স্থির বস্তুতে প্রয়োগের ফলে তা কি হয়? গতিশীল হয়। গতিশীল হয়
বা হতে চায়, সবসময় যে হবে তেমন না, বা হতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে কোনো গতিশীল বস্তুর উপর প্রয়োগে তার গতির পরিবর্তন ঘটায়। কি ঘটায়? গতির পরিবর্তন ঘটায়, তাই বল। আমি আবার বলি, যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ স্থির বস্তুতে প্রয়োগের ফলে তা গতিশীল হয় বা হতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে তার গতির পরিবর্তন ঘটায়, তাই বল। এই হলো বলের স্পেসিফিক সংজ্ঞা। সহজ কথা, যা প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চায় তাই বল। আমার মনে হয় বিষয়টা সবাই বুঝতে পেরেছো। এই বল শব্দটি সর্বপ্রথম বিজ্ঞানী আইনস্টাইন আবিষ্কার করেন বা উদ্ভাবন করেন। এটা তোমরা অনেকেই জানো, একটি গল্প প্রচলিত আছে। বিজ্ঞানী আইনস্টাইন একদিন একটি আপেল গাছের নিচে বসে বই পড়ছিল। বই পড়তে পড়তে সে অনেক কিছু বিষয় নিয়ে, চারপাশের বিষয় নিয়ে নানা ধরনের চিন্তা ভাবনা করছিল। সূর্য কেন ঘুরছে, বা সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো কেন ঘুরছে, কিংবা তাদের গতিবিধি, এগুলো নিয়ে তার চিন্তা ভাবনা ছিল। হঠাৎ সে দেখে যে সে আপেল গাছ থেকে একটি আপেল মাটিতে পড়ে। তখন তার মাথায় চিন্তা এলো যে আপেলটি মাটির দিকে এসে পড়লো কেন? উপরেও যেতে পারতো, ডানে বামে যেতে পারতো, কিন্তু নিচে পড়লো কেন? এই যে ভাবনাটা, এই ভাবনা থেকেই সে বলের সূত্রপাত বা বলের বিষয়টি তার মাথার ভিতর চলে আসে। অর্থাৎ এই আপেলটিকে পৃথিবী নামক গ্রহ অবশ্যই আকর্ষণ করছে, এই আকর্ষণের কারণে আপেলটি মাটিতে পড়ছে। এইভাবেই তার মাথায় বলের ধারণাটি সূত্রপাত ঘটায়। যাই হোক, এখন তাহলে আমরা বল মোটামুটি সংজ্ঞায়িত করে ফেললাম। এখন এই বল ব্যবহার করে বিজ্ঞানী নিউটন 3টি সূত্র প্রদান করেন। আমরা এখন সেই সূত্র 3টি নিয়ে আলোচনা করব। প্রথম সূত্র থেকে আমরা একটি বিষয়ের ধারণা পাই, যে বিষয়টির নাম হলো জড়তা। জড়তাটা কি তাহলে আমাদের একটু জানা দরকার। তোমাদের বইয়েও জড়তা বিষয়ে আলোচনা আছে, বিশদ আলোচনা আছে। জড়তা হলো, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই, যে কোনো বস্তু আমরা যে অবস্থায় রেখে দিই, পরের দিন বা তারপরের দিন বা 1 মাস পর বা 2 মাস পর দেখা যায় বস্তুটা সেই অবস্থায় আছে। বস্তুটা যে অবস্থায় রেখে দেওয়া আছে সেই অবস্থায় আছে। আবার যদি আমরা লক্ষ্য করি, আমাদের দৈনন্দিন জীবনে হয়তো এমন বস্তু নাই, কিন্তু আমরা যদি মহাকাশের দিকে লক্ষ্য করি, বিভিন্ন স্যাটেলাইট, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা আমাদের মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। এই স্যাটেলাইটটা কি করছে? পৃথিবীকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছে। এই শুধু একবারই উপরে উঠাই দেওয়া হয়েছে মহাকাশে, পৃথিবীর বাধা অতিক্রম করে, কিন্তু এটি আর থেমে নাই, এটি প্রতিনিয়ত ঘুরেই যাচ্ছে। তাতে আমরা কি বুঝলাম? কোনো বস্তুকে যে অবস্থায় রাখা হয়, বস্তু সেই অবস্থায় থাকে। অর্থাৎ যদি কোনো বস্তু স্থির রাখা হয়, সে বস্তু স্থিরই থাকে। আবার কোনো বস্তু যদি গতিশীল বা চলতে থাকে, সে বস্তুটি সারাক্ষণই অবিরত চলতে থাকে। তা এই যে বিষয়টি, এই বিষয়টির নামই হলো জড়তা। অর্থাৎ কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম, তাকেই জড়তা বলে। এখন আমরা নিউটনের
প্রথম সূত্র আলোচনা করব। প্রথম সূত্র এই জড়তা বিষয় নিয়ে মূলত সূত্রটি। প্রথম সূত্র নিউটনের, আমি লিখে বেশি লিখতে পারবো না, আমি মুখে বলবো। নিউটনের প্রথম সূত্র। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। আবার বলি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এই যে ধারণাটা, এটাই হলো নিউটনের প্রথম সূত্র। আবার বলি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এটাই হলো নিউটনের প্রথম সূত্র, অর্থাৎ জড়তার ধারণাটা কাজে লাগিয়ে আমাদের এই নিউটনের প্রথম সূত্রটি। এরপর তাহলে এখান থেকে আমরা একটি বিষয় বুঝতে পারি যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে তাহলে বিষয়টা কিন্তু বলের সাথে রিলেটেড। অর্থাৎ তাহলে আমরা বলতে পারছি যা প্রয়োগের ফলে স্থির বস্তু স্থির থাকে না বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, তাই হলো বল। তাহলে আমার মনে হয় বল বিষয়টা অনেকেরই ধারণা স্পষ্ট হয়ে গেছে। এখন এই বলটা আমরা কিভাবে হিসাব করতে পারি যে কতটুকু বল প্রয়োগ করা হলো বা কতটুকু বল প্রয়োগ করতে হয় কোনো বস্তুকে সরাতে গেলে, এর জন্য আমাদের একটি পরিমাপকৃত রাশি প্রয়োজন। সেই রাশিটি মূলত নিউটনের দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা সেই বলের মান বের করতে পারি বা হিসাব করতে পারি। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে আলোচনা করব। নিউটনের দ্বিতীয় সূত্র মূলত বলের বল পরিমাপ সংক্রান্ত রাশি। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা একটু বলি। নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রটা হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের, তাহলে ভরবেগ বিষয়টা একটু বলি। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। এই ভরবেগ পরিবর্তনের হার, অর্থাৎ 1 সেকেন্ডে যে পরিমাণ ভরবেগটা পরিবর্তন হবে সেই পরিমাণটা কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সাথে আরো একটি লাইন আছে, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে। এটি হলো নিউটনের দ্বিতীয় সূত্র, অর্থাৎ বল পরিমাপক সূত্র। এখন আমি এই সূত্রটা থেকে কিভাবে বল পরিমাপ করা যায় সেই বিষয়ে একটি স্পষ্ট ধারণা দেব। আমরা মনে করি এটি একটি বস্তু যার ভর হলো m ভরের একটি বস্তু এখানে স্থির অবস্থায় আছে। এখন এই বস্তুটার উপর আমরা যদি বাইরে থেকে বল প্রয়োগ করি, অর্থাৎ f পরিমাণ বল প্রয়োগ করা হলো, আর বস্তুটার বেগ আমরা ধরে নিলাম u, বস্তুটার বেগ হলো u এবং ভর হলো m। তাহলে f পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা আস্তে 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 সরতে সরতে মনে করলাম এই পজিশনে এসে পৌঁছালো। এখানে তার বেগ হয়ে গেল v আর m অপরিবর্তিত থাকলো, অর্থাৎ বস্তুর বেগ হয়ে গেল v, এবং অর্থাৎ v বেগে গতিশীল হলো। এবং এখান থেকে এখানে পৌঁছতে প্রয়োজনীয় সময় আমরা যদি বলি, সময় লাগলো t সময় লাগলো। t একটি প্রতীক ধরে নিলাম, টাইম মানে সময়, t সময় প্রয়োজন হলো। তাহলে এক্ষেত্রে ভরবেগের কি পরিবর্তন হলো আমরা সেটা একটু দেখব। আচ্ছা, আমরা এখানে একটু উল্লেখ করে দিই, এটা হচ্ছে a অবস্থান, এটি হলো b অবস্থান। তাহলে a অবস্থানে বস্তুটার ভরবেগ কত ছিল? এখন
এই অবস্থানে বস্তুটির ভরবেগ, ভর ও বেগের গুণফলকে আমরা ভরবেগ বলেছি, তাহলে হবে mu। বি অবস্থানে বস্তুটির ভরবেগ হবে mv। এখন যেহেতু পরিবর্তন ঘটেছে, এটা কত সময় পরিবর্তনটা হয়েছে? t সময়ে। তাহলে আমরা বলতে পারি সুতরাং t সেকেন্ডে বস্তুটির ভরবেগের পরিবর্তন। তাহলে পরিবর্তন বললে আমরা সব সময়ের জন্য শেষ রাশি থেকে প্রথম রাশি বিয়োগ করি, অর্থাৎ এখানে তাহলে mv মাইনাস mu। তাহলে ভরবেগের পরিবর্তন হবে mv মাইনাস mu। তাহলে 1 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হবে? তাহলে ঐকিক নিয়মে যদি আমরা করি তাহলে একক সময়ে, সুতরাং 1 সেকেন্ডে বস্তুটির ভরবেগের পরিবর্তন হবে mv মাইনাস mu ভাগ t। এটি হলো ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার তাহলে আমরা পেলাম mv মাইনাস mu বাই t। এটি হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এখন আমরা যদি বিষয়টি নিউটনের সূত্রে প্রয়োগ করি, নিউটনের সূত্রের ক্ষেত্রে বলা আছে প্রযুক্ত বল F হলে, আমরা ধরে নিয়েছি প্রযুক্ত বল ছিল F, তাহলে এই mv মাইনাস mu ভাগ t এই বিষয়টা হচ্ছে F এর সমানুপাতিক। F এর সমানুপাতিক অর্থাৎ আমরা সহজে বুঝতে পারি কোন বস্তুকে যদি আমরা আস্তে ধাক্কা দিই বস্তুটা অল্প দূরে যায়, যদি জোরে ধাক্কা দিই তাহলে অনেক দূরে যায়, এবং যেদিকে ধাক্কা দিই বস্তুটা সেদিকেই যায়। এটি হলো নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বলা হয়েছে প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা সেখান থেকে আরেকটু মডিফাই করি। যেমন মনে করো এখানে যদি আমরা m কমন নিই তাহলে v মাইনাস u বাই t সমানুপাতিক f। সেখান থেকে আমরা বলতে পারি m এখানে a সমানুপাতিক f। এখানে a টা কি? এখানে a হলো বস্তুর ত্বরণ, a হলো ত্বরণ, যেখানে a সমান সমান v মাইনাস u বাই t। অর্থাৎ ত্বরণ বিষয়টা একটু বলি। ত্বরণ হলো কোন বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ 1 সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় সেটার নাম হলো ত্বরণ। তাহলে এখানে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে v মাইনাস u বাই t, এই পরিমাণ বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটি হলো ত্বরণ। তাহলে আমরা ত্বরণ পেয়ে গেলাম। এখন যদি আমরা 1 নিউটন বলের সংজ্ঞা দিই, 1 নিউটন বলের সংজ্ঞা থেকে আমরা জানি যদি বস্তুটির যে পরিমাণ বল প্রয়োগে বস্তুটির 1 কেজি ভরের কোন বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ অন ms ইনভার্স 2 হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলে। অর্থাৎ 1 নিউটন বলের সংজ্ঞাটি হলো যে পরিমাণ বল কোন বস্তুর উপর প্রয়োগে বস্তুটির 1 কেজি ভরের বস্তুর ত্বরণ অন ms ইনভার্স 2 হয়, সেই পরিমাণ বলকে বলা হয় 1 নিউটন বল। তাহলে আমরা বললাম যে 1 নিউটন বল হবে যখন 1 কেজি ভর হবে 1 কেজি এবং ত্বরণের মান হবে অন। তখন আমরা এই সমীকরণটায় যদি মান বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো, তাহলে অন গুণ অন সমান সমান k ইনটু অন। আচ্ছা, তার আগে আমরা এখানে একটি রাশি লিখে নিই, m a সমান সমান k ইনটু f। এটা ধরে নিলাম 1 নং সমীকরণ। এখানে k টা কি? এখানে k হলো একটি সমানুপাতিক ধ্রুবক, k হলো
সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, এই হলো আমাদের বিষয়টি। তাহলে এখান থেকে যদি আমরা মান বসাই তাহলে আমাদের রাশিটা কি দাঁড়ালো, তাহলে আমরা পেয়েছিলাম এম এ সমান সমান কে ইন্টু এফ। তাহলে এখানে আমরা কে এর মান কত পেয়েছি, 1 পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি এম এ সমান সমান 1 ইন্টু এফ, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ। এই রাশিটি হলো বল পরিমাপকের সমীকরণ, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, এটি হলো মূলত বল পরিমাপের সমীকরণ। এই সমীকরণ দিয়ে আমরা সহজেই বল পরিমাপ করতে পারি, গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। এটাই হলো বলের জন্য আদর্শ সমীকরণ, এফ ইকুয়াল টু এম এ। এখানে আমরা যদি বলি একটি গাণিতিক সমস্যা দেখাই, যেমন যে একটি 100 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগে উহার ত্বরণ ধরলাম 5 ms ইনভার্স 2 হলো, তাহলে বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, এটি হলো প্রশ্ন। যে 100 কেজি ভরের কোন বস্তুর উপর বল প্রয়োগ করে উহার ত্বরণ 5 ms ইনভার্স হলো, তাহলে বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল। এটি আমরা এখন তাহলে বলটা আমরা কিভাবে হিসাব করব, আমি একটু গাণিতিক সমস্যাটা করে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাসাতে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে শুরু করা যাক। এই অঙ্ক করার সময় আমাদের যে বিষয়টি খেয়াল করবে, ডান পাশে লিখতে হবে কি কি দেওয়া আছে আর বাম পাশে সূত্র। তাহলে ডান পাশে কি দেওয়া আছে, 100 কেজি, আমরা জানি কেজি হলো ভরের একক, কেজি হলো ভরের একক। তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে বস্তুর ভর m সমান সমান 100 কেজি। আর কি দেওয়া আছে, বস্তুর ত্বরণ দেওয়া আছে, বস্তুর ত্বরণ ইকুয়াল টু 5 ms ইনভার্স 2। তাহলে প্রযুক্ত বল, কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, তাহলে প্রযুক্ত বল F ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব জানা আছে F ইকুয়াল টু m a। এখন m এর মান হচ্ছে 100 কেজি ইনটু 5 ms ইনভার্স 2 সমান সমান 500 কেজি ms ইনভার্স 2। এই ms ইনভার্স 2 এটাকে সংক্ষেপে বলা হয় নিউটন, অর্থাৎ বলের একক নিউটন, অর্থাৎ 500 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল, অর্থাৎ বস্তুটির উপর 500 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। তো এইভাবে আমরা যে কোনো গাণিতিক সমস্যা অর্থাৎ বল নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করতে পারি, F ইকুয়াল টু m a। এই রাশিটি থেকে আমরা m ও বের করতে পারবো,
ত্বরণও বের করতে পারবো, এবও বের করতে পারবো। অর্থাৎ যে কোনো দুটি রাশির মান আমাদের জানা থাকবে বা দেওয়া থাকবে, বাকি অপরটি আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। আশা করি তোমরা সবাই বল বা বলের সংজ্ঞা বা বলের রাশি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা বলের শ্রেণী বিভাগ নিয়ে আমরা একটু আলোচনা করব। পৃথিবীতে অনেক ধরনের বল আছে, কিন্তু সবগুলো হিসাব নিকাশ করে 4 ধরনের বল দেখা যায়। সেটি হলো মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল বা বিদ্যুৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয়াস বল এবং সবল নিউক্লিয়াস বল। এই 4টি মৌলিক বলকে আমরা ভাগ করেছি। এই মহাবিশ্বে যত বল আছে সব বল মিলে 4টি ভাগে ভাগ করা হয়েছে। আবার বলি, মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বা বিদ্যুৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল, এই 4 প্রকার। এখন আমরা এক এক লাইনে একটু সংজ্ঞাটা বলি। তাহলে মহাকর্ষ বল কাকে বলে? মহাকর্ষ বল হলো এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। যেমন আমি যদি এই ডাস্টারটি এখান থেকে, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে যে বলে আকর্ষণ করে সেটাই হলো মহাকর্ষ বল। অর্থাৎ কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সেটি আমরা দেখি নিচে পড়ে, এটি হলো মহাকর্ষ বল। অর্থাৎ মহাকর্ষ বলের কারণেই কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এটি এক ধরনের মহাকর্ষ বল। অথবা চন্দ্র, সূর্য, গ্রহ, তারাও পরস্পরকে আকর্ষণ করে, এটাও এক ধরনের মহাকর্ষ বল। এরপর আসা যাক তাড়িৎ চুম্বকীয় বল। তাড়িৎ চুম্বকীয় বল মূলত আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল বল। অর্থাৎ ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান পরস্পরকে যে বলে আকর্ষণ করে, অথবা দুটি ধনচার্জ বা ধনাত্মক আধান বা দুটি ঋণচার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ করে, সেটি মূলত তাড়িৎ চুম্বক বল। অর্থাৎ বিপরীতধর্মী হোক, সমধর্মী হোক, যে কোনো আধানই পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটাকে আমরা তাড়িৎ চুম্বক বল বলতে পারি। এই তাড়িৎ চুম্বক বলটি মহাকর্ষ বলের তুলনায় অনেক গুণ বেশি। আমরা ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলতে পারি, তোমরা যদি শীতকালে চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে ছোট ছোট কাগজের টুকরাকে টাচ করো, দেখবে যে কাগজের টুকরাটি চিরুনিকে আকর্ষণ করছে বা চিরুনির দিকে ধাবিত হচ্ছে। এখন সেই টুকরাটিকে পৃথিবীও আকর্ষণ করছে, কিন্তু বস্তুটি পৃথিবীর আকর্ষণকে উপেক্ষা করে চিরুনির দিকে এগিয়ে যাচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারি যে মহাকর্ষ বলের তুলনায় তাড়িৎ চুম্বক বলের মান অনেক গুণ বেশি। সুতরাং মহাকর্ষ বলের তুলনায় তাড়িৎ চুম্বক বল অধিক শক্তিশালী বল। এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটি হলো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়ন সমূহের মধ্যে যে বল, অর্থাৎ যে বলের কারণে কোনো নিউক্লিয়াস থেকে বিভিন্ন কণা, আলফা কণা বা বিটা কণা নির্গত হয়। অর্থাৎ আকর্ষণ বলের পরিমাণ কম হওয়ার কারণে বিটা কণা বা ইলেকট্রন বেরিয়ে আসে, বিকিরিত হয়। এই ধরনের বলকে বলা হয় নিউক্লিয় দুর্বল বল। এই কারণে বিটা ক্ষয় বা আলফা রশ্মি, গামা রশ্মি, বিভিন্ন ধরনের রশ্মি নিউক্লিয়াস থেকে নির্গত হয় বা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, এটাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। এরপর হচ্ছে সবল নিউক্লিয়াস বল। এটি হলো ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াসের কেন্দ্রে প্রোটন সমূহ পরস্পরকে যে বলে আকর্ষণের কারণে এরা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে। অর্থাৎ প্রোটন সমূহ নিজেদের মধ্যে যে ধর্মের কারণে পরস্পরকে আবিষ্ট করে রাখে, আকৃষ্ট করে রাখে, বা নিউট্রন সমূহ সমধর্মী হওয়ার সত্ত্বেও তারা পরস্পর একসাথে একত্রিত হয়ে একটি নিউক্লিয়াস গঠন করে। আর এটি ভাঙলে তখন প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় বোমা, নিউক্লিয় বোমা, মূলত এই সবল নিউক্লিয় বলের কারণে এটি তৈরি করা সম্ভব হয়েছে। সুতরাং আমরা বল সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম, বলের প্রকারভেদ জানতে পারলাম, বল কিভাবে পরিমাপ করতে পারি, নিউটনের সূত্র ব্যাখ্যা করতে পারছি, জড়তা জানতে পারছি। এখন তোমরা সবাই যদি এই অধ্যায়টি রিডিং করে ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করো, আশা করি তোমাদের উপকার হবে এবং তোমরা সহজেই অধ্যায়টি আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তা আমি এ পর্যন্ত আজকে রাখছি। আমার
ক্লাস এখানে শেষ করছি। আশা করি সবাই বুঝতে পারছো এবং সবাই আশা করি ক্লাসটি দেখবে এবং যে যেখানে আসছো সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।